বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে বেতন ও মজুরি বিবরণী নিয়ে আলোচনা করব। এটি সপ্তম অধ্যায়ে অনুচ্ছেদ খতে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টা অনেকটাই সহজ এবং কি প্রতি বছরই এই অধ্যায় থেকে অঙ্ক আসে বললে ভুল হবে, কারণ প্রতি বছরই আসে না, অনেক বছরই মিস করে। তবে ম্যাক্সিমাম বছরই আসে, হুট করে মিস করে দেয়, তবে ম্যাক্সিমাম বছরই আসে। আর যদি আসে তোমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ এটি খুব সহজ একটা অঙ্ক। তো চলো এই অঙ্কটা বিস্তারিত আলোচনা করা যাক। তো দেখো, বেতন মজুরি নির্ণয় করার জন্য নিট বেতন বা মজুরি নির্ণয় করতে হয় তোমাদের। নিট বেতন বা মজুরি হলো মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিতে হবে। মোট উপার্জন গুলো থেকে মোট কর্তন বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো নিট বেতন বা মজুরি। তো দেখো, উপার্জন কি কি হতে পারে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি বা কোনো প্রতিষ্ঠানে আমাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে বা কোম্পানি থাকে, আমরা যদি কর্মীদেরকে বেতন দেই, তাহলে দেখো অ্যাজ ইউজুয়াল যেগুলো কর্মীদের প্রাপ্য, যেমন বেতন বা মূল বেতন বা মজুরি, ওভারটাইম, তারপরে অনেক সময় ভাতা দেওয়া হয়, বোনাস দেওয়া হয়, ঠিক আছে, অনেক সময় তাদের জন্য প্রভিডেন্ট ফান্ডে দান করা হয়, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল বেতন যেগুলো পাবে, ঠিক আছে, কি কি পাইতে পারে? স্বাভাবিক মজুরি, ওভারটাইম মজুরি বা স্বাভাবিক বেতন, ওভারটাইম বেতন, বাড়ি ভাড়া ভাতা, সকল প্রকার ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, তারপরে হলো তোমার ইন্টারনেট ভাতা দিতে পারে, ঠিক আছে, তোমার মোবাইল বিল দিতে পারে। এর ধরনের যত প্রকার ভাতা আছে সব এখানে উপার্জনের মধ্যে আসবে। এরপর বোনাস আসবে, প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দান করে তাহলে সেটাও তোমার জন্য উপার্জন, ঠিক আছে। এরপর কর্তন, দেখো কর্তনগুলো কি কি। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, মানে কর্মীদের দান, তারপরে যৌথ বিমায় জমা, কল্যাণ তহবিলে সকল প্রকার তহবিল, সকল প্রকার তহবিল, কল্যাণ তহবিল থাকে, নিরাপত্তা তহবিল থাকে, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে একটাও তহবিল, ভবিষ্যৎ কল্যাণ তহবিল থাকে, তারপরে সমস্ত অনেক যৌথ বিমা তহবিল, এগুলো তহবিল। এরপর অগ্রিম বেতন বা মজুরি যদি থাকে সেটা কর্তন করতে হবে। জরিমানা করলে সেটা কর্তনের মধ্যে যাবে। যদি ঋণ নেওয়া হয়, ঋণের টাকা যদি ফেরত নেওয়া হয় তাহলে সেটাও কর্তনের মধ্যে যাবে, ঠিক আছে। ঋণের সুদ কর্তনের মধ্যে যাবে, ঋণ নিলে ঋণের সুদ দিতে হবে, ঠিক আছে, এগুলো কর্তনের মধ্যে যাবে। তো এই হলো কাহিনী। তো চলো, তো এটা বিস্তারিত আলাপ আলোচনা না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দু একটা প্রশ্ন দেখে আমরা সলিউশন নিই। তো দেখো, সর্বপ্রথম আমরা দেখব বরিশাল বোর্ড 2019। তো বরিশাল বোর্ড 2019-এ যে প্রশ্নটা আসছিল সেটা আমরা দেখব আজকে। এটি 7 নম্বর প্রশ্নে আসছিল। তো দেখো প্রশ্নটা কি বলা আছে, কামাল ও জামালের মজুরি সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। কামাল এবং জামালের মজুরি সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া আছে। কি কি দেওয়া আছে মজুরি? দেখো, মূল মজুরি দেওয়া আছে, জামালের দেওয়া আছে 10,000 টাকা, কামালের দেওয়া আছে 8,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা 40%, 40%। কার ওপর সেটা কিন্তু বলে নাই, না বললেও ধরে নিতে হবে মূল মজুরি বা মূল বেতনের উপরই পার্সেন্টেজ ধরতে হয় সবসময়, ঠিক আছে। মহার্ঘ ভাতা 10%, 10% ধরে নেব। তাইলে দেখো, জামালের বেতন কিন্তু 10,000 টাকা, এর বাড়ি ভাড়া ভাতা কিন্তু কামালের চেয়ে বেশি পাবে, কারণ কামালের বেতন 8,000 টাকা আছে, ঠিক আছে। তার মানে কি 40%, 40% এখানে সমান আছে। ওরা অ্যামাউন্টও সমান পাবে তা নয়, যার বেতন বেশি সে বেশি পাবে, যার বেতন কম সে কম পাবে। মহার্ঘ ভাতা 10%, 10%। ওভারটাইম দেওয়া আছে 30 ঘন্টা, 20 ঘন্টা,
চিকিৎসা ভাতা 3000 300 300 দুইটারই সমান, এটা সমান থাকতে পারে। ভবিষ্যৎ তহবিল এটা কর্তনের মধ্যে যাবে, কল্যাণ তহবিল এটাও কর্তনের মধ্যে যাবে, অগ্রিম মজুরি এটাও কর্তনের মধ্যে যাবে। নিচে একটা কথা বলে দিয়েছে, উক্ত মাসের স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা। স্বাভাবিক কার্যঘণ্টা কত? 200, এবং কর্মীগণ স্বাভাবিক হারের দ্বিগুণ হারে ওভারটাইম মজুরি পাবে। তার মানে একটা কর্মী যদি 1 ঘন্টা কাজ করে স্বাভাবিক মজুরি পায় 10 টাকা, ওভারটাইম করলে সে স্বাভাবিক মজুরি পাবে দ্বিগুণ, মানে 20 টাকা পাবে। ঠিক আছে, এটাই বলছে এখানে। তো কি কি প্রশ্ন চাইছে দেখো। ক নম্বর প্রশ্ন চাইছে জুলাই 2017 এর জামাল ও কামালের ওভারটাইম মজুরি নির্ণয় করো। তো ওভারটাইম মজুরিটা আমরা নির্ণয় করব। তো দেখো কিভাবে নির্ণয় করা যায়। তো দেখো এখানে প্রশ্নে আগে দেখো জামালের মজুরি কত ছিল? 10,000 টাকা। আর স্বাভাবিক কর্মঘণ্টা কত? 200। তাহলে এই 10,000কে আগে 200 দিয়ে ভাগ করব। ভাগ করলে 1 ঘন্টার মজুরি বের হবে। একে আবার 2 দিয়ে গুণ করলে কত বের হবে? মানে ওভারটাইম মজুরি হার বের হয়ে যাবে। এখন ওভারটাইম মজুরি হারকে যার যার ওভারটাইম ঘন্টা দ্বারা গুণন করে দিলেই বের হয়ে যাবে ওভারটাইম মজুরি। তো দেখো কিভাবে করা হয়েছে। 10,000কে 200 দিয়ে ভাগ করা হয়েছে, 2 দিয়ে গুণন করা হয়েছে। এটা ওভারটাইম ঘন্টা হার বের হয়ে গেছে 100 টাকা। আর ওভারটাইম ঘন্টা দেওয়া আছে, জামালের দেওয়া আছে 30 ঘন্টা। তাহলে 100কে 30 দিয়ে গুণ করলে কত হবে? 3000 টাকা। এটা হলো ওভারটাইম মজুরি জামালের। এরপর কামালের এটা 8,000 টাকা। ঠিক আছে, এখানে 8,000 টাকা হবে। তো 8,000কে 200 দিয়ে ভাগ করলে 40 হবে, আর 2 দিয়ে গুণ করলে 80 হবে। 200 দিয়ে ভাগ 40 দিয়ে গুণ করলে 200 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ সমান কত হবে? 80 টাকা। তাইলে ওভারটাইম মজুরি হার কিন্তু আমরা ঘন্টা প্রতি 80 টাকা পাইলাম। তাহলে এই যেহেতু 20 ঘন্টা ওভারটাইম করছে, তাইলে 20 গুণন 80 সমান 1600 টাকা। এই দুজনের কত হয়? 4,600 টাকা। এটি হলো ওভারটাইম মজুরি নির্ণয়। ঠিক আছে, জামাল ও কামালের। এরপর খ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কর্মীদের মোট উপার্জন নির্ণয় করো। তাহলে মোট উপার্জন আমরা শুধু উপার্জন পর্যন্তই লিখবো। তাহলে উপার্জন কি কি এখানে দেখো, মূল মজুরি, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, ওভারটাইম, চিকিৎসা ভাতা, এই কয়েকটাই লিখবো। তাহলে বাড়ি ভাড়া ভাতা 40% আছে, মহার্ঘ ভাতা 10% আছে, ওভারটাইম 30 ঘন্টা আছে। ওভারটাইম তো বের করে নিলাম আমরা ক নম্বরে, এটা শুধু অ্যামাউন্টগুলো বসাই দেবো। আর চিকিৎসা ভাতা আছে 300 টাকা 300 টাকা। ঠিক আছে, তো দেখো এটা খ নম্বরে কিভাবে পোস্টিং দেওয়া হয়েছে। তো দেখো ঘর কাটবো এইভাবে, ক্রমিক নং, কর্মীর নাম, মূল মজুরি, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, ওভারটাইম, চিকিৎসা ভাতা, মোট উপার্জন। ঠিক আছে, এই তিনটা সবগুলো মানে এই যে মূল মজুরি থেকে শুরু করে চিকিৎসা ভাতা পর্যন্ত সবগুলো যোগ করলেই বের হয়ে যাবে মোট উপার্জন। ঠিক আছে, তো মোট উপার্জনটা দেখো আমরা কিভাবে বের করে নেব। তাইলে প্রথমে ক্রমিক নং 1 2 দিয়ে দিলাম, কর্মীর নাম জামাল কামাল দিয়ে দিলাম। তো মূল মজুরি জামালের 10,000 টাকা ছিল, কামালের 8,000 টাকা বসাই দিলাম। বাড়ি ভাড়া ভাতা 40% করেছিল, তাইলে 40% করে হলে জামালের 10,000 টাকা 40% 4,000 টাকা, আর কামালের 8,000 টাকা 40% 3,200 টাকা। এরপর মহার্ঘ ভাতা ছিল 10%, তাইলে জামালের 10,000 টাকার 10% হবে 1,000 টাকা, আর কামালের 10,000 টাকার 8,000 টাকার 10% হবে 800 টাকা। এরপর ওভারটাইম যা আমরা তো বের করে নিলাম 3,000 আর 1,600 টাকা, তাইলে 3,000 আর 1,600 বসাই দিলাম। চিকিৎসা ভাতা দুইজনেই 300 300 করে পাইছে, তাইলে এটা 10,000 4,000 1,000 3,000 আর 300 যোগ করলে হয় 18,800 300। এরপর কামালেরটা আবার যোগ করবো 8,000 3,200 800 1,600 এবং 300, এই সবগুলো যোগ করলে হয় 13,900। ঠিক আছে, এটা দুইজনের বেতন বের হলো। তাহলে জামালের বেতন মোট উপার্জন বের হলো 18,300, কামালের 13,900। এই দুইটা যোগ করে দিতে হবে নিচে, মানে যোগ করলে 32,200 হয়। এখন সবগুলো অ্যামাউন্ট নিচে যোগ করে দিতে হবে, মোট দেখাই দিতে হবে। তাহলে 10,000 8,000 18,000 4,000 3,200 7,200 1,800, তাহলে 1,800 আর 3,000 1,600 যোগ করলে কত হয় 4600, 300 300 যোগ করলে 600। তো এটাই হলো মোট উপার্জন, খ নম্বরের অ্যান্সার। এরপর গ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, কর্মীদের নিট উপার্জন নির্ণয় করো। তো এই যে মোট উপার্জন থেকে কর্তনগুলো বাদ দিব। ঠিক আছে, কর্তনগুলো যোগ করে বাদ দিয়ে দিলে নিট উপার্জন বের হয়ে যাবে। তো দেখো
মোট এটাও ঘর ওইভাবেই কেটে নিব, কারণ এটা বেতন মজুরির যেমন নেট বেতন পর্যন্তই কিন্তু বা নেট উপার্জন পর্যন্তই কিন্তু বেতন মজুরির অংশ। এটা আলাদা আলাদা দুইটা অংশ দিয়ে দিছে। খ নাম্বারে দিয়েছে তোমাদের উপার্জন অংশ, আর গ নাম্বারে দিয়েছে কর্তন অংশটুকু, ঠিক আছে। কিন্তু মূল যখন তুমি বেতন মজুরি বিবরণী করবা বা স্যালারি সেট করবা যখন, তখন কিন্তু একসাথেই করতে হবে। তো দেখো তাইলে এবার নিট বলছে, তাইলে উপার্জনটা আগে লিখে নিব, তারপরে কর্তনগুলো তাইলে কি কি আছে, ভবিষ্যৎ তহবিল, কল্যাণ, অগ্রিম মজুরি, মোট কর্তন, ঠিক আছে। তো দেখো এগুলো হলো কর্তনের মধ্যে পড়বে, এই কয়েকটা কর্তনের মধ্যে পড়বে। তো ভবিষ্যৎ তহবিল কত পার্সেন্ট দেওয়া ছিল, ভবিষ্যৎ তহবিল 10% দেওয়া ছিল, কল্যাণ তহবিল 1%, ঠিক আছে। তাইলে ভবিষ্যৎ তহবিল 10%, 10,000 টাকা, 10% 1,000 টাকা, 1800, এটা হলো 8,000 টাকা, 10% 800 টাকা। কল্যাণ তহবিল 1% 100 টাকা, এটা 80 টাকা। অগ্রিম মজুরি 300, 400, 300 ছিল এদের। তাহলে মোট কর্তন কত হলো, 1,000, 100 আর 400, এই তিনটা যোগ করলে হয় 1500। এরপর 800, 80 আর 300 যোগ করলে কত হয়, 1180, ঠিক আছে। এইবার এই যে 18,300 থেকে এই 1500 টাকা বাদ দিতে হবে। তো বাদ দিলে কত বের হয়, 16,800 টাকা। এটি হলো নেট মজুরি। জামালের 16,800 টাকায় নেট মজুরি। সে যখন বেতন গ্রহণ করতে যাবে বা মজুরি গ্রহণ করতে যাবে, তখন সে 16,800 টাকায় পাবে। তার উপার্জন হয়েছিল কিন্তু 18,300, কিন্তু এই যে এই কর্তনগুলো বাদ দেওয়ার ফলে সে নেট বেতন পাবে 16,800 টাকা। এরপর কামালের কাহিনীটা দেখো। কামালের 13,900 থেকে 1,180 বাদ দিলে 12,720 টাকা পাবে। তাহলে দুজনের নেট বেতন কত হলো, 29,520। আর এগুলো সব যোগ করে দিতে হবে ওইভাবে আগেরটার মতো। তো এটা ছিল বরিশাল বোর্ড 2019-এর সলিউশন। এরপর আমরা আর একটা সলিউশন দেখব, দেখে আমরা আজকে এই পর্বটা শেষ করব, দ্বিতীয় পর্বতে আবার আসবো। তো দেখো এটি দিনাজপুর বোর্ড 2019 নিয়ে আলোচনা করব। তো দেখো দিনাজপুর বোর্ড 2019-এর অঙ্কটা কি আছে। এটা 10 নম্বরে আসছিল দিনাজপুর বোর্ড 2019-এ। তো দেখো কি বলছে, এটা একটু কিন্তু ডিফারেন্স টাইপের অঙ্ক, দেখেও মনে হয় না যে এটা বেতন মজুরি অঙ্ক, ঠিক আছে, ফার্স্ট চেহারা দেখে। তো দেখো রশিদ মিনারেল কারখানায় 60 জন শ্রমিক প্রত্যেকে সপ্তাহে 48 ঘন্টা কাজ করেন। আচ্ছা, প্রত্যেকেই সপ্তাহে কিন্তু 48 ঘন্টা কাজ করেন, ঠিক আছে। তারা ঘন্টা প্রতি 12 টাকা হারে স্বাভাবিক মজুরি পান, ঠিক আছে, ঘন্টা প্রতি 12 টাকা হারে স্বাভাবিক মজুরি পান। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারখানা 65 ঘন্টা চালু ছিল। তো আমরা এই দ্বিতীয় সপ্তাহের হিসাবটাই করব, ঠিক আছে। সপ্তাহে যেহেতু বলছে, তাহলে এক সপ্তাহের হিসাবে করতে হয়। তো দ্বিতীয় সপ্তাহে সে 65 ঘন্টা কারখানা চালু ছিল। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ ছিল। আগেরটার মতো স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ ছিল। আগে ছিল ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি কত, 12 টাকা, এটা দ্বিগুণ কত হবে, 24 টাকা। এরপর শ্রমিকগণ নিয়মিত মজুরির 45% বাড়ি ভাড়া, 25% যাতায়াত ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পান। পক্ষান্তরে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% প্রভিডেন্ট ফান্ডে, 2.5% কল্যাণ ফান্ডে দান করেন। শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম প্রদেয় মজুরি বাবদ জনপ্রতি 5 টাকা এবং আয়কর বাবদ জনপ্রতি 3 টাকা কর্তন করে, ঠিক আছে। শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের উত্তর, শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তো দেখো ওভারটাইম কিন্তু 65 ঘন্টা কাজ করছে, কিন্তু স্বাভাবিক ঘন্টা কত, 48। তাহলে 65 থেকে 48 বাদ দিলে ওভারটাইম ঘন্টা বের হয়ে যাবে। তো ওভারটাইম ঘন্টা প্রতি ঘন্টায় কত করে কাজ মজুরি পাবে, 24 টাকা করে। তো 24 দিয়ে গুণ দিতে হবে। আর 60 জন শ্রমিকের জন্য হলে তাহলে 60 দিয়ে গুণ দিলে 60 জন শ্রমিকের বের হবে। তো দেখো এটার অ্যান্সারটা কেমন। তো প্রথমে আগে শ্রমিকদের ওভারটাইম মজুরি নির্ণয় করে নিব। শ্রমিকদের ওভারটাইম মজুরির হার নির্ণয় করে ফেলবো। তাহলে স্বাভাবিক মজুরি ছিল 12 টাকা, একে 2 দিয়ে গুণ দিলে 24 টাকা হয়ে যাবে। তাহলে ওভারটাইম ঘন্টা বের করে ফেলবো। 65 থেকে 48 মাইনাস করলে 17 ঘন্টা হয়। এরপর ওভারটাইম মজুরি বের করবো। তাহলে 17কে 24 দিয়ে গুণ করলে একজন শ্রমিকের ওভারটাইম হার বের হয়। যেহেতু 60 জন শ্রমিক আছে, তাহলে 60 দিয়ে গুণ দিলে কত বের হবে, 24,880। তাহলে 60 জন শ্রমিকের ওভারটাইম মজুরি বের হয়ে গেল। যেহেতু বলছে শ্রমিকদের মজুরি, তার মানে
প্রত্যেকের সবার মজুরি একত্রে বের করে নিতে হবে। এরপর খ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। তো মোট উপার্জন, শ্রমিকদের মোট উপার্জন বলছে, ঠিক আছে, একজনের কিন্তু বলে নাই, শ্রমিকদের সবার মিলে মোট উপার্জন কত সেটা বলছে, ঠিক আছে। তো উপার্জনগুলো কি, ওই যে আগেরটার মতোই উপার্জন পর্যন্ত কি কি, বাড়ি ভাড়া ভাতা আছে, যাতায়াত ভাতা আছে, চিকিৎসা ভাতা আছে, আর ওভারটাইম মজুরি আছে, আর মূল মজুরি তো আছে, ঠিক আছে, এই কয়েকটা যোগ হবে। তো দেখো তাহলে মূল মজুরি কত হবে, 48 ঘন্টা করে কাজ করলো 12 টাকা হারে, প্রতি ঘন্টায় 12 টাকা হারে, তাহলে জনপ্রতি উপার্জন হলো 576 টাকা। তাহলে 48 গুণন 12 576 হয়ে যাবে। আর মোট উপার্জন হবে এই 576কে আবার 60 দিয়ে গুণন করলে মোট উপার্জন হবে 34,560, ঠিক আছে। এরপর হলো ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি জনপ্রতি হলো 408 টাকা, আর মোট 60 জনের হবে 24,480 টাকা। এরপর বাড়ি ভাড়া ভাতা, এই যে 576-এর 45% হবে, তাহলে 576-এর 45% কত হবে, 259 টাকা, ঠিক আছে। এটি একজন শ্রমিকের, আর 60 জন শ্রমিকের হবে 15,540 টাকা। এরপর যাতায়াত ভাতা দেওয়া আছে 25%, এই যে 576 টাকার 25% হবে 144 টাকা, এটি একজন শ্রমিকের হলো। আর 60 জন শ্রমিকের, তাহলে 60 দিয়ে গুণন করলে 8,640 টাকা হবে। চিকিৎসা ভাতা আছে 5%, 576-এর 5% হবে 29 টাকা একজনের, 60 দিয়ে গুণন করলে 1740 হবে 60 জনের, তাইলে 60 জনের মোট হবে কত, 84,960, আর জনপ্রতি হবে 1416 টাকা, ঠিক আছে। এটি হলো শ্রমিকদের মোট উপার্জন, ঠিক আছে। এরপর শ্রমিকদের নেট উপার্জন, তাহলে এই যে মোট উপার্জন থেকে কর্তনগুলো বাদ দিলেই নেট উপার্জন বের হয়ে যাবে, তাহলে আগে মোট উপার্জন লিখে ফেললাম এখানে আমরা, ঠিক আছে। মোট উপার্জন এটা আমরা এখানে লিখে ফেললাম। তো লেখার পরে এরপর কর্তনগুলো বাদ দিতে হবে। কর্তন কি কি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, কল্যাণ ফান্ড আছে, তারপরে কল্যাণ তহবিল আছে, তারপরে অগ্রিম মজুরি আছে, ঠিক আছে। তো দেখো প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট দেওয়া আছে, প্রভিডেন্ট ফান্ড দেওয়া আছে 10%, আর কল্যাণ ফান্ড দেওয়া আছে 2.5%। তো দেখো 10%, এই যে 576-এর 10% 58 টাকা, ঠিক আছে। 576-এর 10% 58 টাকা, কল্যাণ ফান্ড এটা 2.5% হবে 29 টাকা, আর অগ্রিম মজুরি 5 টাকা আছে, আয়কর আছে তাদের 3 টাকা, তাইলে এগুলো আবার 60 দিয়ে গুণন করলে 60 জনের বের হয়ে যাবে, ঠিক আছে। সবগুলো 60 দিয়ে গুণন করে দেবা, তাইলে এটি মোট কর্তন বের হলো কত, 95 টাকা জনপ্রতি, আর 60 জনের বের হলো 5,700 টাকা। তো এইবার নেট মজুরি বের করতে হবে, মোট কর্তন থেকে মোট উপার্জন থেকে কর্তন বাদ দিতে হবে। তাহলে মোট কর্তনকে ক ধরছি, আর মোট উপার্জনকে ক ধরছি, এই যে মোট উপার্জনকে ক ধরছি, আর মোট কর্তনকে খ ধরছি। তো দেখো ক থেকে খ মাইনাস করলে এই যে এই অ্যান্সারটা চলে আসে। তো এই অ্যান্সারটা এটাই হলো কি, নেট মজুরি, ঠিক আছে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো এটি কিন্তু একটু ডিফারেন্স টাইপের ছিল, ঠিক আছে, একটা আলাদা কেমন যেন একটা টাইপের অঙ্ক ছিল। তো আশা রাখি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, আর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর এটি দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবা। দ্বিতীয় পর্ব চলে আসতেছে, দ্বিতীয় পর্বে 3টি ম্যাথ দেব, টোটাল 5টি ম্যাথ। এই 5টা ম্যাথ কমপ্লিট করলে সকল প্রকার ম্যাথ কমপ্লিট করা হবে আমি মনে করি, কারণ এই 5টা ম্যাথে সবগুলো কোয়ালিটি আলোচনা করা হয়েছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।